যখন দিল্লিতে কূটনৈতিক লড়াই চলছিল, মস্কো এবং ওয়াশিংটনে বিশ্ব রাজনীতির হিসাব নিকাশ বদলাচ্ছিল, তখন সীমান্তে অন্য এক যুদ্ধ চলছিল। সেই যুদ্ধ ছিল শুধু সৈনিকদের নয়, ছিল সাধারণ মানুষদের। আসাম, ত্রিপুরা, মেঘালয় এবং সীমান্তবর্তী অঞ্চলের মানুষ নিজেদের ঘর, জমি, স্কুল, মাঠ, এমনকি অল্প খাদ্যও ভাগ করে নিয়েছিল লক্ষ লক্ষ শরণার্থীদের সঙ্গে। 1971 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস লিখতে গেলে এই উত্তর পূর্ব ভারতকে কখনোই আলাদা করে দেখা যাবে না। সবাইকে নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে এই উত্তর পূর্বাঞ্চল হয়ে উঠেছিল মুক্তিযুদ্ধের মানবিক, সামরিক ও কৌশলগত ভিত্তি। ভূগোলের নির্মম পরীক্ষা। উত্তর পূর্ব ভারতের ভৌগোলিক অবস্থান 1971 সালের সংকটকে আরো জটিল করে তুলেছিল। তৎকালীন পূর্ব পাকিস্তান কার্যত ত্রিপুরাকে 3 দিক থেকে ঘিরে রেখেছিল। রাজ্যটির প্রায় 850 কিলোমিটার দীর্ঘ সীমান্তের অধিকাংশই পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত। একইভাবে আসামের দক্ষিণাঞ্চল এবং মেঘালয়ের সীমান্ত এলাকাও সরাসরি পূর্ব পাকিস্তানের সংস্পর্শে ছিল। এই ভূগোলের কারণে যুদ্ধ শুরু হওয়ার অনেক আগেই উত্তর পূর্ব ভারত মানবিক সংকট, নিরাপত্তা ঝুঁকি এবং সামরিক প্রস্তুতির কেন্দ্রে পরিণত হয়। শরণার্থীর ঢল, ত্রিপুরার অভিজ্ঞতা। 1971 সালের সবচেয়ে বড় মানবিক বিপর্যয়গুলির একটি ছিল শরণার্থীর ঢল। বিভিন্ন সরকারি নথি ও ঐতিহাসিক গবেষণা অনুযায়ী ত্রিপুরায় আশ্রয় নেওয়া শরণার্থীর সংখ্যা কয়েক মাসের মধ্যে 10 থেকে 15 লক্ষের মধ্যে পৌঁছায়। সে সময় রাজ্যের স্থায়ী জনসংখ্যা ছিল 15 থেকে 16 লক্ষ, অর্থাৎ অল্প সময়ের মধ্যেই রাজ্য নিজের জনসংখ্যার সমান বা তার চেয়ে বেশি মানুষের দায়িত্ব বহন করতে বাধ্য হয়। এই পরিস্থিতিতে স্কুল, কলেজ, খেলার মাঠ, সরকারি ভবন এবং খোলা জমিতে অস্থায়ী শরণার্থী শিবির গড়ে তোলা হয়। খাদ্য, বিশুদ্ধ পানীয় জল, চিকিৎসা, ঔষধ ও স্যানিটেশনের অভাব দ্রুত সংকট ঘনিয়ে আসে। কলেরা, ডায়রিয়া, অপুষ্টি ও সংক্রামক রোগ বহু শিবিরে ছড়িয়ে পড়ে। শুধু শরণার্থী নয়, স্থানীয় মানুষের স্বাস্থ্যের অবস্থাও চরম বিপর্যয়ের সম্মুখীন হয়। তবুও ত্রিপুরার সাধারণ মানুষ, স্থানীয় প্রশাসন, চিকিৎসা, স্বেচ্ছাসেবী সংগঠন, ভারত সরকারের সম্মিলিত এই প্রচেষ্টা অভূতপূর্ব মানবিক সংকটের মোকাবেলা করতে সচেষ্ট হয়। আসাম এবং মেঘালয়ের এক্ষেত্রে কি ভূমিকা ছিল? ত্রিপুরার পাশাপাশি আসামও শরণার্থী সংকটের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে ওঠে। বিশেষ করে করিমগঞ্জ, কাছাড়, হাইলাকান্দি এবং বরাক উপত্যকার বিভিন্ন এলাকায় বিপুল সংখ্যক মানুষ আশ্রয় গ্রহণ করে। মেঘালয়ের গারো পাহাড় ও খাসি জয়ন্তিয়া পাহাড়ের সীমান্তবর্তী এলাকাতেও বহু শরণার্থী শিবির গড়ে ওঠে। এই অঞ্চলগুলির অর্থনীতি মূলত কৃষি, ক্ষুদ্র ব্যবসা এবং সীমিত সরকারি অবকাঠামোর উপর নির্ভরশীল ছিল। ফলে কয়েক মাসের মধ্যে খাদ্য সরবরাহ, বাজার ব্যবস্থা, পরিবহন ও স্থানীয় প্রশাসনের উপর অস্বাভাবিক চাপ সৃষ্টি হয়। এই সংকট সামাল দিতে ভারত সরকারকে সেনাবাহিনী, রাজ্য প্রশাসন ও কেন্দ্রীয় সংস্থাগুলির মধ্যে সমন্বয় গড়ে তুলতে হয়। এবার আসছি মুক্তি বাহিনীর প্রস্তুতি ভূমি। উত্তর পূর্ব ভারত শুধু শরণার্থীর আশ্রয় দেয়নি, মুক্তিযুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ প্রস্তুতির ভূমিতে পরিণত হয়। ত্রিপুরা, আসাম ও সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় মুক্তি বাহিনীর জন্য একাধিক প্রশিক্ষণ শিবির গড়ে তোলা হয়। আজকের বাংলাদেশের নতুন প্রজন্ম, বিশেষ করে জেনজির এই কৃতিত্বটা অবশ্যই স্বীকার করে নিতে হবে। এই উত্তর পূর্ব ভারত এবং ভারতের অবদান ছাড়া বাংলাদেশের স্বাধীনতা কল্পনাতীত ছিল। ভারতীয় সেনাবাহিনী, সীমান্ত নিরাপত্তা বাহিনী এবং অন্যান্য সংস্থা এই প্রশিক্ষণ ও রসদ সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রশিক্ষণ শেষে মুক্তিযোদ্ধারা সীমান্ত অতিক্রম করে পূর্ব পাকিস্তানের বিভিন্ন এলাকায় গেরিলা অভিযান পরিচালনা করতেন। যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করা, পাকিস্তানি সেনাবাহিনীর সরবরাহ লাইন ব্যবহার করা এবং গোয়েন্দা তথ্য সংগ্রহে
এসব অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে উত্তর পূর্ব ভারত কার্যত মুক্তিযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত ঘাঁটিতে পরিণত হয়। এবার আসছে যুদ্ধ শুরু এবং পূর্ব রণাঙ্গনে উত্তর পূর্ব ভারতের ভূমিকা। ৩রা ডিসেম্বর ১৯৭১ সালে পাকিস্তান পশ্চিম সীমান্তে ভারতের বিমান ঘাঁটিতে হামলা চালানোর পর ভারত আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শুরু করে। পূর্বাঞ্চলে ভারতীয় সেনাবাহিনীর অন্যতম প্রধান অভিযান পরিচালিত হয় ত্রিপুরা, আসাম এবং মেঘালয় সীমান্ত ঘিরে। শ্যাম মানেকাশের পরিকল্পনায় ভারতীয় বাহিনী একাধিক দিক থেকে পূর্ব পাকিস্তানে প্রবেশ করে, যাতে পাকিস্তানি সেনাবাহিনী দ্রুত বিচ্ছিন্ন হয়ে পড়ে। ভারতের ৪ কোর ত্রিপুরা সীমান্ত দিয়ে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকা অভিমুখে অগ্রসর হয়। অন্যদিকে সিলেট অঞ্চলে অভিযান আসাম ও মেঘালয় সীমান্ত দিয়ে শুরু করা হয়। আগরতলা, আখাউড়া সীমান্ত, সোনামুড়া, বিলুনিয়া, কৈলাসহর সহ বহু সীমান্ত এলাকা যুদ্ধের প্রত্যক্ষ সাক্ষী হয়ে ওঠে। স্থানীয় মানুষ বিমান হামলার আশঙ্কা, গোলাবর্ষণের শব্দ এবং সামরিক চলাচলের মধ্যেই দিন কাটাচ্ছিলেন। কেন উত্তর পূর্ব ভারত বড় আক্রমণের শিকার হয়নি? এই ক্ষেত্রে একটা বড় প্রশ্ন জাগে। অনেকের মনে প্রশ্ন জাগে, এত গুরুত্বপূর্ণ সীমান্ত থাকা সত্ত্বেও পাকিস্তান কেন উত্তর পূর্ব ভারতে গভীর এবং বড় ধরনের আক্রমণ চালাতে পারেনি? এর পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ ছিল। প্রথমত, পূর্ব পাকিস্তানের অবস্থানরত পাকিস্তানি বাহিনী ইতিমধ্যে মুক্তি বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং তাদের রসদ সরবরাহ ক্রমশ দুর্বল হয়ে পড়ে। দ্বিতীয়ত, ভারত যুদ্ধের আগেই সীমান্ত শক্তিশালী প্রতিরক্ষার ব্যবস্থা করে এবং দ্রুত আক্রমণাত্মক কৌশল গ্রহণ করে। তৃতীয়ত, ভারত একই সময়ে একাধিক দিক থেকে পূর্ব পাকিস্তানে অগ্রসর হয় পাকিস্তানি বাহিনী নিজেদের প্রতিরক্ষাতেই ব্যস্ত হয়ে পড়ে। চতুর্থত, আগের পর্বে আলোচিত ইন্দো সোভিয়েত মৈত্রী চুক্তি এবং আন্তর্জাতিক পরিস্থিতিও বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি কমিয়ে দেয়। এবার আসছি যুদ্ধ পরবর্তী দীর্ঘমেয়াদী প্রভাব। ১৬ই ডিসেম্বর ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর অধিকাংশ শরণার্থী নিজ দেশে ফিরে যান। তবে এই সংকট উত্তর পূর্ব ভারতের সমাজ ও রাজনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। ত্রিপুরায় দেশভাগের পর থেকেই পূর্ববঙ্গ থেকে মানুষের আগমন চলছিল। ১৯৭১ সালের যুদ্ধ সেই প্রবণতাকে আরো গভীরভাবে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। পরবর্তী দশকগুলিতে ভূমি, জনসংখ্যা, ভাষা এবং রাজনৈতিক প্রতিনিধিত্ব নিয়ে বিভিন্ন প্রশ্ন গুরুত্ব পেতে শুরু করে। আসামের ক্ষেত্রে অবৈধ অভিবাসন, এই নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়তে থাকে। যদিও ১৯৭৯ থেকে ১৯৮৫ সালে আসাম আন্দোলনের পেছনে একাধিক রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক কারণ ছিল, তবু ১৯৭১ সালের অভিজ্ঞতা এই আলোচনায় গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট তৈরি করে। এবার আসছে অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থার উপর প্রভাব। যুদ্ধ উত্তর পূর্ব ভারতের অর্থনীতিকেও গভীরভাবে প্রভাবিত করে। ব্রিটিশ আমলে ত্রিপুরা এবং উত্তর পূর্ব ভারতের বহু অঞ্চলের প্রধান বাণিজ্যিক যোগাযোগ ছিল পূর্ববঙ্গের নদীপথ ও রেলপথের মাধ্যম। দেশভাগের পরে যোগাযোগ অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়ে। ১৯৭১ সালের যুদ্ধের সময় সীমান্ত সম্পূর্ণভাবে সামরিক নিয়ন্ত্রণে চলে যাওয়ায় বাণিজ্য, পরিবহন ও সীমান্ত অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। ১৯৭১ সালের যুদ্ধের সময় সীমান্ত সম্পূর্ণভাবে সামরিক নিয়ন্ত্রণে চলে যাওয়ায় বাণিজ্য, পরিবহন এবং সীমান্ত অর্থনীতি আরও ক্ষতিগ্রস্ত হয়। তবে স্বাধীন বাংলাদেশের জন্মের পর দীর্ঘমেয়াদী ভারত ও বাংলাদেশের সম্পর্ক নতুন সম্ভাবনার সৃষ্টি করে। পরবর্তী কয়েক দশকে সীমান্ত বাণিজ্য, সড়ক যোগাযোগ এবং আঞ্চলিক সংযোগ নিয়ে নতুন উদ্যোগ গ্রহণ করা সম্ভব হয়। তাহলে সবশেষে কি বলা যায়? ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ শুধু বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস নয়, এটি উত্তর পূর্ব ভারতের ইতিহাসও। ত্রিপুরা, আসাম, মেঘালয় ও সীমান্তবর্তী অঞ্চলের মানুষের মানবিক দায়িত্ব পালন, মুক্তিযোদ্ধাদের সহায়তা এবং যুদ্ধের চাপ নিজেদের কাঁধে বহন করার একটা ইতিহাস রয়েছে। তাদের অবদান ছাড়া ১৯৭১ সালের পূর্ণ ইতিহাস সম্পূর্ণ হতো না। এই ৩ পর্বের ধারাবাহিকে আমরা দেখলাম কিভাবে ভাষা আন্দোলন থেকে শুরু হওয়া অসন্তোষ ধীরে ধীরে স্বাধীনতার সংগ্রামে পরিণত হয়,
কিভাবে আন্তর্জাতিক কূটনীতি যুদ্ধের গতিপথ নির্ধারণ করে এবং কিভাবে উত্তর পূর্ব ভারত এই ইতিহাসের নীরব কিন্তু অপরিহার্য অংশীদার হয়ে উঠেছিল। ইতিহাসের এই অধ্যায় আজও আমাদের মনে করিয়ে দেয়, একটি যুদ্ধ শুধু যুদ্ধক্ষেত্রে নয়, সীমান্তের গ্রাম, শরণার্থী শিবির, কূটনৈতিক বৈঠক এবং সাধারণ মানুষের ত্যাগের মধ্য দিয়েও লেখা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই ভুল করবেন না, যেখানে আলোচনা করব 1971 সালের যুদ্ধের অজানা কিছু ইতিহাস, বিতর্ক না মিথ তথা বাস্তব। সবাই ভালো থাকবেন। নমস্কার।